রাজনীতি এবং ব্যবসা এখন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গিয়েছে। ব্যবসা করতে গেলে রাজনীতির সম্পৃক্ত ছাড়া ব্যবসা করা সম্ভব হচ্ছে না, আবার রাজনীতি করলে অটোমেটিকলি তার হাতে কিন্তু ব্যবসা চলে আসছে। সুতরাং এই যে ব্যবসার সাথে রাজনীতি একত্রিত হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যিনি রাজনীতি করেন তিনিই মন্ত্রী হচ্ছেন, তিনি আবার বাণিজ্য মন্ত্রী হচ্ছেন, তিনি আবার মন্ত্রী হয়ে সেই বাণিজ্য মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি হচ্ছেন। তো এই যে আমাদের একটা খেলা চলছে, সেই খেলার মধ্যে দিয়ে কিন্তু আমরা বিগত সময়গুলো আমরা পার করেছি। আমরা সর্বশেষ যে ৭ জানুয়ারির যে আমি এবং ডামি নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে ১৯৯ জন ব্যবসায়ী সেখানে নির্বাচিত হয়েছে, যারা ব্যবসায়ী হিসেবে যাদের আধিপত্য ছিল তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তাহলে ২/৩ ব্যক্তি যদি জাতীয় সংসদে ব্যবসায়ী হিসেবে নির্বাচিত হয়, তাহলে সেই ব্যবসায়ীরা ব্যক্তি স্বার্থ দেখবেন, ব্যবসায়িক স্বার্থ দেখবেন, না ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবেন? যে ব্যবসায়ী গার্মেন্টসের মালিক বা আরএমজি খাতের মালিক বা অন্য কোনো খাতের মালিক, শিল্প ইন্ডাস্ট্রির মালিক, তাকে যদি বলা হয় যে আপনার দ্বারা আজকে আপনার ফ্যাক্টরির আপনার কর্মীর যে বেতনের সুরক্ষা, বেতন কাঠামো কীভাবে সেখানে তৈরি করতে দেওয়া হয়, তাহলে কি সেই কর্মী, সেই গার্মেন্টস মালিক যিনি এমপি হয়েছেন, তিনি কি তার কর্মীর সুরক্ষা করবেন নাকি না তার নিজের সুরক্ষা করবেন? সুতরাং আমাদের দুঃখবোধ হয়, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ব্যবসায়ীদের আধিপত্য চলছে, পৃথিবীর ইতিহাসে এত ব্যবসায়ীরা কোথাও কিন্তু এত আধিপত্যভাবে আমাদের রাজনীতিতে, আমাদের সংসদে তারা অংশগ্রহণ করেনি বলে আমি আমার দৃষ্টিতে সেটা দেখতে পাচ্ছি। তাই মনে করি ব্যবসায়ীরা রাজনীতি আসুক, এতে দোষের কিছু নেই, কিন্তু যারা ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবেন, যারা রাজনীতিকে ব্যবসা হিসাবে নেবেন না, তারা যদি রাজনীতিতে আসেন তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ থাকে না। কিন্তু রাজনীতিতে এসে ব্যবসা এবং অনৈতিক কার্যকলাপের সঙ্গে যখন নিয়োজিত হবেন, তখনই কিন্তু আমাদের দুঃখ বোধ হয়। তাই আজকে প্রশ্ন এসেছে যে বাংলাদেশের এই অধিক পরিমাণে ব্যবসায়ীরা রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, জাতীয় সংসদে সম্পৃক্ত হওয়া আমাদের যে আর্থিক খাতে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার জন্য দায়ী কিনা, সেই প্রশ্ন কিন্তু এখন আমাদের তৈরি হয়েছে। আমাদের দেশে বড় আর একটা সমস্যা হচ্ছে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো। আপনারা দেখবেন এই কর্পোরেট কোম্পানিগুলোর কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কেউ না কেউ একজন এমপি আছেন, কেউ না কেন কোনো জেলার নেতা আছেন। এবং এই যে কর্পোরেট কোম্পানিগুলো, তারা কিন্তু মন্ত্রী হচ্ছেন, তারা এমপি হচ্ছেন, তারা রাজনীতিবিদ হচ্ছেন, তারা রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতা করছেন, এবং তারপরে মাত্র ৬-৭টি কোম্পানি মিলে, কর্পোরেট কোম্পানিগুলো মিলে এই ব্যবসাগুলোকে আজকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। আমরা যদি তেলের ক্ষেত্রে দেখি, আমরা যদি চিনির ক্ষেত্রে দেখি, আমরা দেখি মাত্র ৬-৭টা কোম্পানি। আমরা যদি ব্রয়লার মুরগি এবং ডিমের ক্ষেত্রে দেখি, এখানেও ৬-৭-৮টা কোম্পানি। এখানে কেন, কী কারণের জন্য আজকে কেন সকল ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে না? এই কর্পোরেট কোম্পানিগুলোর খপ্পরে পড়ে রাজনীতিবিদদের ছত্রছায়ায় কিন্তু আমাদের দেশে আমরা চিনি বলি, আমাদের এই তেল বলি, আমাদের আলু বলি, এই সর্বক্ষেত্রে কিন্তু আমরা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা মনে করি এই যে ব্যবসায়ী রাজনীতিবিদ বা রাজনীতিবিদ যিনি ব্যবসা করেন, তারাই কিন্তু আজকে আমাদেরকে এই সিন্ডিকেট করে আমাদের এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করবার জন্য যে অপচেষ্টা করছে, সেটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা দেখি ব্যাংকের ক্ষেত্রে কি হয়, একজনের পিঠ আরেকজন চুলকে দেয়। এক বন্ধু আরেক বন্ধুকে ব্যাংকের লোন দেয়, যেহেতু নিয়ম আছে নিজের ব্যাংকের লোন নিজে নিতে পারবে না, এক ব্যয় আরেক ব্যয়কে লোন দেয়, ওই ব্যয়ের ব্যাংকের লোন নিজের লোন নিয়ে থাকে। অর্থাৎ একজনের পিঠ আরেকজনের চুলকে দিচ্ছে। এই যে একটা অসৎ প্রবণতা, সেই প্রবণতার কারণের জন্য কিন্তু আমরা দেখি যে সরকারি জমি বন্ধক দিয়ে সেখানে আমরা দেখেছি যে লোন নিয়েছে, রাস্তা বন্ধক দিয়ে লোন নিয়েছে, নদী নালা খালবিল বন্ধক দিয়ে লোন নিয়েছে। কোনো কোল্যাটারাল নাই, কোনো বাইল্যাটারাল নাই, কোনো কাগজ নাই, কোনো পত্র নাই, এক ফোনেই একজন আলম সাহেব ফোন করলেন অমুক ব্যাংকে, সেখানে এত কোটি টাকা লোন হয়ে গেল। একজন সালমান সাহেব ফোন করলেন অমুক ব্যাংকে, এত হাজার কোটি টাকা লোন হয়ে গেল। এই যে কোনো রকম কোল্যাটারাল বাইল্যাটারাল ছাড়া বাংলাদেশ থেকে ব্যাংকগুলোকে লোন দিয়ে আমাদেরকে নানাভাবে নিরাপত্তাহীন করে তুলেছে, সেটি কিন্তু আমাদেরকে বিচার করবার এখন সময় এবং সুযোগ এসেছে। আমরা এখানে বারবার কিন্তু সালমান এফ রহমান সাহেব এবং এস আলম সাহেবের কথা শুনি, আমরা সাইফুজ্জামান জাভেদের কথা শুনে থাকি, স্যার ভালো বলতে পারবেন। আরেকজন ব্যক্তি আছেন আজকে প্রকাশ্যে বলতে চায়, নাফিস শারাফাত, বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করবার জন্য এক ভীষণ বড় কারিগর তিনি ছিলেন, একটা সিম্পল ব্যাংক কর্মকর্তা, যার কারণের জন্য আমরা একজন কার্টুনিস্টকে আমরা দেখেছি জেলখানায় হত্যার শিকার হতে, একজন সাংবাদিককে আমরা দেখেছি সেখানে সে গিয়ে তার বিচারের মুখোমুখি হতে। আজকে সেই নাফিস শারাফত কোথায় আছেন? আমি মনে করি শুধুমাত্র 2-3 জন ব্যক্তির নাম বললে হবে না, আজকে সকল ব্যক্তিদের নাম নিয়ে আসবে। সেই নাফিস শারাফতরা কিন্তু শুধুমাত্র ব্যাংকের মালিক হননি, তারা পদ্মা ব্যাংকে, তারা অন্য ব্যাংকের সাথে একীভূত করে পদ্মায় ডুবিয়ে দেওয়ার শুধু চেষ্টা করেনি, তারা গণমাধ্যমের মালিক হয়েছেন, তারা পত্রিকার মালিক হয়েছেন, তারা টেলিভিশনের মালিক হয়েছেন, তারা কর্পোরেট কোম্পানির মালিক হয়েছেন, তারা ব্যাংকের মালিক হয়েছেন, সবই তারা হয়েছেন। সুতরাং এই ধরনের শারাফতকে, নাফিস শারাফতদেরকে আমাদেরকে
চিহ্নিত করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনেক নীতিগত ভুল আছে, বাংলাদেশ ব্যাংকের সেই নীতিগুলো ভুলগুলোকে উতরে এনে আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। আমানতকারীরা কেন এখন ভীত থাকবে? আমানতকারীরা ব্যাংকে কেন চেক দিলে তাদের টাকা পাচ্ছে না? সে কারণে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক মেরুদণ্ড সোজা করে সকল নীতি কৌশলে যে ভুল ছিল সেই ভুলগুলো শুধরে তারা ভবিষ্যৎ বাংলাদেশকে যাতে অর্থনীতির পঙ্গুত্বের দিকে তারা নিয়ে গেছিল তাদের সঠিক শাস্তির বিধানের মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করে তুলবার জন্য আমরা এই চেষ্টা করবো বলে আমরা আশা করছি। আমরা আশা করছি ডক্টর দেবব্রত ভট্টাচার্যের মাধ্যমে যে একটা শ্বেতপত্র, আর্থিক খাতের শ্বেতপত্র প্রণয়ন হতে যাচ্ছে, তার মাধ্যমে আমরা আর্থিক খাতের সকল কেলেঙ্কারি আমরা শুনতে পাবো। আমি একটা কথা এখানে বলতে চাই, আজকে এই আলোচনার মধ্যে বারবার এসেছে যে একজন বিশেষ শিল্প গোষ্ঠীর কথা বলেছেন, শিল্প গ্রুপের মালিক, যিনি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে নিজকে দাবি করে বলেছেন তার সম্পদ সুরক্ষার কথা বলেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুমকি দিয়েছেন, তিনি বাংলাদেশ সরকারকে হুমকি দিয়েছেন, তিনি বিদেশের আদালতে সালিসি মামলা করবেন বলে তিনি উল্লেখ করেছেন। আমি সেই শিল্প গ্রুপের মালিক, এসালাম গ্রুপের মালিক, তার আজকের এই বক্তব্যের আলোকে বলতে চাই, যদি সেই শিল্প গ্রুপের মালিক সিঙ্গাপুরের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাদের সকলের জ্ঞাতার্থে এবং গণমাধ্যমের জ্ঞাতার্থে বলতে চাই, সিঙ্গাপুরে কোনো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে না, একটি পাসপোর্ট সিঙ্গাপুরে থাকতে হয়। তাহলে সর্বশেষ যখন এই সালাম সাহেব বাংলাদেশ থেকে বিদেশে যান, তিনি কোন পাসপোর্টে বিদেশে গিয়েছেন, বাংলাদেশের পাসপোর্টে না সিঙ্গাপুরের পাসপোর্টে? সেটি কিন্তু গোয়েন্দা সংস্থার মাধ্যমে, আমাদের এয়ারপোর্ট হোক, আমাদের বাংলাদেশের সিঙ্গাপুর দূতাবাস হোক, তার মাধ্যমে কিন্তু আমাদেরকে শনাক্ত করতে হবে কবে তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন, কবে তিনি বাংলাদেশের নাগরিকত্বকে স্যালেন্ডার করেছেন। এবং সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের সভরেন্টির উপর যিনি হুমকি দিচ্ছেন, বাংলাদেশের বিরুদ্ধে তিনি সালিসি মামলা করবেন, বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত একজন স্বনামধন্য গভর্নরকে যিনি হুমকি দিচ্ছেন, সে বিষয়ে আমি মনে করি অতি দ্রুত সে ডাটাগুলি তৈরি করা দরকার। এই 6টি ব্যাংক লুটসহ কিভাবে, কখন, কত হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে নিয়ে আজকে সিঙ্গাপুর বলি, পৃথিবীর অন্য দেশ বলি, সেখানে সম্পদ গড়েছেন। আমি আশা করব সিঙ্গাপুর সরকারের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি অত্যন্ত ভালো। আমরা এর পরিসংখ্যান দেখতে চাই, আমরা জানতে চাই, আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাই যে এই শিল্প গ্রুপের মালিক কীভাবে বাংলাদেশের সরভেন্টের উপরে আঘাত এনে তিনি বলতে চান তিনি সালিসি মামলা করবেন গভর্নরের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে। তাই বলি অনতিবিলম্বে এসব ব্যক্তিদেরকে, যারা বন্দুকের নলে ব্যাংক দখল করেছে, যারা বন্দুকের নলে লোন নিয়েছে, যারা বন্দুকের লগে মানুষের জীবনকে সংশয় করবার চেষ্টা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে, তারা দেশে থাকুক বিদেশে থাকুক, বিচারের আওতায় নেই। বাংলাদেশের দৃশ্যমান শাস্তির যদি ব্যবস্থা করা না যায় তাহলে কিন্তু আমরা আমাদের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো না, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে স্বপ্ন নিয়ে মানুষ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সেই স্বপ্ন কিন্তু মানুষের ধূলিসাৎ হয়ে যাবে। আমি আর একটা কথা বলতে চাই, শেষ কথা বলবো, স্যার আরো কথা বলবেন। আমরা কিন্তু এর আগে আর একটা বিষয় দেখেছি, বাংলাদেশে যে উন্নয়নের গল্প শুনিয়ে আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশনের একটা ফাঁদে ফেলে দেওয়া হচ্ছিল। আমি জানি না এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা প্রস্তুত আছি কিনা, আমরা যে উন্নয়নের কল্প কাহিনীগুলো বলেছি সেগুলি সঠিক কিনা, আমরা যে আমাদের যে জিডিপির হার দেখাচ্ছি সেটিকে আমাদের সঠিক ছিল কিনা, যারা রিজার্ভ দেখেছি সেই রিজার্ভ সঠিক ছিল কিনা, আমরা কি কারণের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের ফাঁদে পড়তে যাচ্ছি, সে কারণের জন্য আমি মনে করি আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবার পূর্বে আমাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যে উন্নয়নের রূপকল্প বলে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবার জন্য যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন যদি বাস্তবমুখী না হয় তাহলে বাংলাদেশ কিন্তু আর্থিকভাবে অনেক বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে পারে। তাই আজকে আমরা এলডিসির যে গ্র্যাজুয়েশনের ফাঁদে পড়েছি সেই ফাঁদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রস্তুত কিনা আমাদেরকে সেই চিন্তা করতে হবে। আমাদেরকে যে উন্নয়নের গল্প শোনা হয়েছে সেগুলি কি ফাঁপা বেলুনের মতো কিনা, যদি একটু ফুটা হলে বেলুনটা ফেটে যাবে সেটি কিনা, সে কারণের জন্য বলি এলডিসির ফাঁদ থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসবার কিন্তু এখন উপযুক্ত সময় এসেছে। সম্মানিত অর্থনীতিবিদরা রয়েছেন, বিষয় বিশ্লেষকরা রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণভাবে তারা সিদ্ধান্ত নেবেন। আমরা সর্বশেষে বলতে চাই, আমরা বিগত সরকারের আমলে $100 বিলিয়ন বেশি আমরা ঋণের বোঝা নিয়ে তারা কিন্তু এই দেশ থেকে পালিয়ে গিয়েছে ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শিশু মাথাপিছু এখন প্রায় $1.5 লক্ষ টাকা ঋণের বোঝা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঋণ জালিয়াতি থেকে আরম্ভ করে অর্থ কেলেঙ্কারি থেকে আরম্ভ করে সব ধরনের অপকর্ম বিগত পতিত সরকার করেছে। আমরা সাবধান করতে চাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন
তারা যদি এই পতিত সরকারের মতো এরকম আর্থিক খাত সহ নানাভাবে কোনো অন্যায় দুর্নীতি করেন, তাহলে কিন্তু ছাত্র জনতা যে বিপ্লব করেছে, যে রক্ত দিয়েছে, আবারও কিন্তু সে রক্ত দিবার জন্য ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। তাই আগামী সরকার যারা গঠন করবেন, জনগণের সরকারে যারা আসবেন, তারা কিন্তু এই পতিত সরকারের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা গ্রহণ করে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কোনো দুর্নীতি, অন্যায়, বাংলাদেশের আর্থিক খাতে কোনো দুর্নীতি, অন্যায়, টাকা পাচার আপনারা করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।